দ্য ফিউচার ইজ নট সিকিউর অলওয়েজ। আমরা যেটা আসলে প্ল্যান করি সেটা যে সবসময় হবে বিষয়টা তা না। আপনার ফেটে যেটা আছে সেটা আসলে হবে, অ্যান্ড আপনি চাইলে সেটাকে চেঞ্জ করতে পারবেন না। তো প্রায়োরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আসলে লাইফে কী করে হ্যাপি থাকতে চান। আমি কেরিয়ার নিয়ে ভাবি নাই, আমি আসলে এইসব নিয়ে ভাবি না। আমার কাছে ফ্যামিলি ফার্স্ট অলওয়েজ। আমি যদি এক কথায় বলি, জিনিসগুলো অনেক ব্যাকডেটেড, মানে এইটা অনেক বড় একটা সিনেমার জন্য ফ্ল। তো সাকিব ভাই তো ইটসেলফ ইজ এ ব্র্যান্ড। প্রথমত হচ্ছে এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা স্পেশাল একটা কাজ করা। এটা গল্পটার নাম হচ্ছে আজান। ক্লাব 11 এন্টারটেনমেন্টের জন্য কাজটা বানানো হচ্ছে। আর এটার ডিরেক্টর হচ্ছেন পুলক অনিল। পুলক অনিল ভাই তো নর্মালি একজন কবি, একজন স্ক্রিপ্ট রাইটার, পাশাপাশি ডিরেক্টরও। সো প্রথমত হচ্ছে কাজটাই ভালোবাসা দিবসে ডেফিনেটলি অনেকগুলো কাজ হবে। সো আমার কাছে গল্পটা যখন থেকে আমি পেয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে ভালোবাসা দিবস উপলক্ষে, মানে ভালোবাসা দিবস উপলক্ষে ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি এটা হতে যাচ্ছে। বিকজ দ্য ওয়ে দ্য স্ক্রিপ্ট রিটেন, সো এটা একটু ডিফারেন্ট ট্রিটমেন্টের লেখা, প্লাস হচ্ছে সবাই ট্রেডিশনালি ভালোবাসার গল্প যেভাবে বলতে চাইবে সেটা থেকে ভালোবাসার গল্পটা একেবারে ডিফারেন্ট। একটু ম্যাচিউরড গল্প, বাট আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ইয়াং কাপল সবাইকে এই গল্পটা টাচ করে যাবে। সামাজিক বার্তা বলতে কি, প্রত্যেকটা সব নাটকেই যে আসলে আমরা সামাজিক বার্তা পাবো বিষয়টা তেমন না, বাট এই নাটকের যে স্টোরি লাইন এবং শেষ পর্যন্ত আসলে গল্পটা যেখানে গিয়ে থামে, এটা অডিয়েন্সকে ইমোশনালি অনেক ইম্প্যাক্ট করবে আর কি, এটা আমি বিশ্বাস করি। আর সামাজিক বার্তার যে জায়গাটা, সেটা হচ্ছে ডেফিনেটলি এটা একটা ফ্যামিলি ড্রামা যেহেতু, সো সেই জায়গা থেকে প্রত্যেকটা ফ্যামিলি আসলে আমাদের ইন্টারনাল যে পারস্পরিক রিলেশনশিপ এবং আরেকটা স্ট্রং মেসেজ যে গল্পটাতে, সেটা হচ্ছে দ্য ফিউচার ইজ নট সিকিউর অলওয়েজ। আমরা যেটা আসলে প্ল্যান করি সেটা যে সবসময় হবে বিষয়টা তা না। বিষয়টা আসলে উপরওয়ালা যেটা প্ল্যান করেন সেটাই হবে। সো এরকম একটা সার্টেনিটি বা আনসার্টেনিটির মধ্যে ইন বিটুইন একটা গল্পটা লেখা। সো আমার কাছে মনে হয়েছে যে মানুষকে গল্পটা দুর্দান্তভাবে ভাবাবে আর কি। কজ হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে এই গল্পে। আমরা আসলে কিছু ছেলে পেলে রাস্তা দেখি যে নর্মালি তারা অনেক চঞ্চল হয়, চতুর হয়, অনেক ফান লাভিং হয়, কিন্তু দিন শেষে দেখা যায় হচ্ছে একটা সময় গিয়ে মানুষ ভাবে না যে সে অনেক কেয়ারিংও হতে পারে, কিন্তু সে অনেক কেয়ারিংও হয় অ্যাকচুয়ালি। একটা ছেলেকে বা একটা হাজব্যান্ডকে বা একটা পিতাকে বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করতে হয়। সো সেরকম একটা ক্যারেক্টার আমার ক্যারেক্টারটা। আমি এটা ভাবি না কখনো, আমি এখন মানে অ্যাবসলিউটলি ভাবি না। আমরা আসলে কেউ জানি না যে আমরা আসলে কোথায় যেতে চাই। হ্যাঁ, মানে আমরা বলি, আমরা একটা প্ল্যান করি, একটু আগে যে কথাটা বললাম, আমরা প্ল্যান করি এক, হবে আরেক। আর দিন শেষে আমি এটা বিশ্বাস করি যে আপনার জন্য যেটা লেখা বা আপনার ফেটে যেটা আছে সেটা আসলে হবে, আর আপনি চাইলে সেটাকে চেঞ্জ করতে পারবেন না। এটা হচ্ছে এটা আমার বিশ্বাস। আমরা যেটা করতে পারি, আমরা চেষ্টা করে যেতে পারি। সো উই ক্যান ট্রাই অলওয়েজ, অ্যান্ড হু নোজ যে সাডেনলি এমন একটা সময় আসবে বা একটা রাইট টাইম আসবে যখন কিনা আপনি আপনার ওই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছেন, বা সেটা কখনো আসলেও না, ইউ নেভার নো। বাট আমরা সারা জীবন যে কাজটা করে যেতে পারি সেটা হচ্ছে আমরা যে জিনিসটা করতে চাই মূলত সেটার জন্য চেষ্টা করে যাওয়ার জায়গাটা। সো এখানে আসলে এগিয়ে থাকা বা পিছিয়ে থাকা সেটা বড় ব্যাপার না। আপনি অনেক এগিয়ে গিয়ে কী করবেন আসলে, মানে কী করবেন? আপনি হয়তো অনেক টাকার মালিক হবেন, বা আপনি অনেক ভালো কাজ করবেন, বা ওয়াট এভার, আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর পার্সপেক্টিভ, বা আপনি কী করতে চান লাইফে। সো প্রায়োরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আসলে লাইফে কী করে হ্যাপি থাকতে চান। সো আমি আসলে আমার লাইফটাকে সেট করে ফেলছি যে আমি আসলে কী করে হ্যাপি থাকতে চাই বা কী করে আমি হ্যাপি থাকি। তো এইটাই আর কি। আপনি যখন প্রায়োরিটিটা সেট করে ফেলবেন যে হোয়াটস ইউর লাইফ কমফোর্ট অ্যান্ড হোয়াটস ইউর লাইফ প্রায়োরিটি, তাহলে সেক্ষেত্রে আসলে আগানো পিছানোর কোনো বিষয়টা না। আপনি যে কাজটা করতে চান সেটা করতে পারছেন কি না, সেটা হচ্ছে আসলে। আমি কেরিয়ার নিয়ে ভাবি নাই, আমি আসলে এইসব নিয়ে ভাবি না। আমার কাছে ফ্যামিলি ফার্স্ট অলওয়েজ। আমার পার্সোনাল লাইফ আমার কাছে অনেক কিছু ভ্যালু করে। সো এটা অলওয়েজ সবসময় ছিল। আমি একটু লাইক আউটিংয়ে কম যাই, আমি একটু সার্কেল কম মেনটেন করি, আমি একটু লাইক আড্ডায় কম যাই, যেটা সত্যি কথা। খুব স্পেসিফিক কয়েকজন পার্সন আছে আমার লাইফে যাদের সাথে সামটাইমস আমি দেখা হয়। সো আমি এর বাইরে আমি আসলে নাই, এবং এই জিনিসটা আমি খুব এনজয় করি। সো আমি আমার মানে লাইফ হচ্ছে লাইক অনেক বেশি একটু লাইক ইন্ট্রোভার্টও বলতে পারেন, অথবা অনেক বেশি ফ্যামিলি ঘেঁষা বলতে পারেন, অথবা অনেক বেশি ঘর কোনো বলতে পারেন। সো আমি আসলে আমার লাইফটাকে আমার মতো করে এনজয় করি। আমি কোনো রেসে থাকতে চাইনি কখনো, কোনো রেসেও নাই। আমার যেটা ভালো লাগে অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার সামহাও ডেফিনেটলি আমার একটা কমিটমেন্ট আছে আমার দর্শকদের প্রতি বা আমার নিজের ক্যারিয়ারের প্রতি। বাট এমনটা না যে এটার জন্য আমি আসলে অনেক কিছু করে আমার যেটা পার্সোনাল টাইম বা আমার যেটা ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আমি দমায় ফেলবো। সো আমার ইচ্ছাটা আমাকে সবসময় প্রায়োরিটি পাই। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমি এগুলো নিয়ে কখনো ভাবিও নাই। সো ইনফ্যাক্ট ভাবছিও না যে ফাইন, আমার যদি কাজ ভালো হয় আমি এটা বিশ্বাস করি। সো
হয়তো কিছু না কিছু তো আছে যে কারণে আজানের মতো প্রজেক্ট করার সুযোগ পাচ্ছি আমি। তো বিষয়টা খুব ইজি আমার জন্য, কারণ আছে আমি লাইফের ইকুয়েশনটা আমি খুব ইজি করে নিয়েছি অনেক আগে থেকে। সেটা হচ্ছে আমি আসলে আমার নিজের জন্য কাজ করি, ডেফিনেটলি আমার অডিয়েন্সের জন্য কাজ করি, কিন্তু আমি অডিয়েন্সকে বোঝাতে চাই আসলে আমি কোন জায়গায় কমফোর্ট, এবং অডিয়েন্সকে ওই জায়গা থেকে আমার বেস্টটা আমি দেখাতে চাই আর কি। এখন মানে শো অফ জিনিস তো ফেক না, ফেক করে কি করবেন আপনার যতটুকু আছে তাও তো দেখান না। আমি কি দেখাবো আসলে, মানে আমি মানে বিষয়টা হচ্ছে দিন শেষে আমরা সবাই হিউম্যান বিইং। আমার কাছে মনে হয়েছে যে এইটা করে যেটা হবে যে আমি তো কাদের জন্য কাজ করি, আমি মানুষের জন্য কাজ করি। সো আমি মানুষকে আসলে মানে একটা জিনিস আছে না, মানুষের ফ্যান্টাসি একটা জিনিস আর মানুষের রিয়েলিটি একটা জিনিস। আমার কাছে মনে হয়েছে যে আমি যতটা রিয়েল থাকতে পারবো মানুষের সাথে, বা যতটা কর্ডিয়াল থাকতে পারবো, বা আমি যে সেটা যদি মানুষকে আমি প্রেজেন্ট করতে পারি যে আমি এটাই, আমি এটাই, আমি প্রিটেন্ড করি না কখনো, আমি নেভার আই প্রিটেন্ডেড। সো আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাজ এ হিউম্যান আমি কালকে মরেও যেতে পারি, নাও থাকতে পারি। সো আমার কী থেকে যাবে যে অ্যাজ এ হিউম্যান আমি কেমন ছিলাম এটা থেকে যাবে। সো প্রিটেন্ড জিনিসটা আমার কখনো ছিল না, শো অফ জিনিসটা কখনো আমার কাছে ছিল না, বা আমি এটা কোনো মেনটেনও করি না, বা এটা এক্সারসাইজও করি না। সো আমার কাছে মনে হয়েছে যে আমি যাদের জন্য কাজ করি সেই মানুষগুলোর সাথেই যদি আমি ফেক করি বা প্রিটেন্ড করি, তাহলে অ্যাজ এ হিউম্যান এটা আমাকে জাস্টিফাই করে না আর কি। না, এটা হয়তো বা এটা হয়তো বা অনেক নায়িকা স্বীকার করলেও করতে পারে, না করলেও না করতে পারে। মেবি আই এম দ্য অনলি কোয়ার্টিস্ট ওর গাধা বলতে পারে। আমি কখনো কোনো আর্টিস্টের সাথে কাজ করার সময় আমি কখনো চিন্তা করি না যে এখানে আমার বেনিফিটটা কী। আমি কখনো সিকোয়েন্স করার সময় চিন্তা করি না যে আই হ্যাভ টু উইন দিস সিকোয়েন্স। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে মেন যে দুইটা প্রোটাগনিস্ট, যদি আমরা নায়ক নায়িকা বলি, তাহলে নায়ক নায়িকা দুজনের কম্বিনেশনে কিন্তু একটা গল্প দাঁড়াবে। সে ফর এক্সাম্পল আমি যে কাজটা আজকে করছি আজান, হ্যাঁ, আমি চিন্তা করলাম ফারিন জুনিয়র, ওকে আমি জায়গায় দিব না এখানে, আমি আমার কাজ করে বেরিয়ে যাব, এবং পুরো আজানে নাটকে খালি আমাকেই দেখা যেতে হবে, ফারিন খালি আসবে আর যাবে, যেটা ম্যাক্সিমাম এখন গল্পে হয় যে নায়ক খালি নায়কই নায়ক, আর নায়িকাটা খালি মাথায় কাপড় দিয়ে আসা যাওয়া করে। হ্যাঁ, সো একটা সময় গিয়ে নায়ক প্রেমে পড়ে, মানে এরকম কিছু একটা আর কি, যেটা কনসেপচুয়ালি হয় এখন। বাট আমি নর্মালি আমার কাছে মনে হয়েছে যে এরকম গল্প তো আছে, হবে, সেটা ঠিক আছে। বাট সবসময় আমি একটা গল্প যখন করতে যাই তখন আমি আসলে দেখি যেখানে দুইজনের পার্টিসিপেশনের ব্ল্যান্ড হয়ে গল্পটা কোথায় গেছে, এটা আমি সবসময় খেয়াল করছি। সো এই অনারটা আমি সবসময়, সেটা নতুন হোক পুরাতন হোক, প্রত্যেকটা মেয়ে কোয়ার্টিস্টকে বা আমার কোয়ার্টিস্টদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি ম্যাক্সিমাম টাইম। নোস হয়তো সেই কারণেই নাইস, এভাবেই হতে হয় যে ঝামেলা না যাওয়া। সে ফর এক্সাম্পল আপনি যাদের কথা বলছেন যারা অনেক শো অফ করে বা যাদের অনেক ফ্যান ফলোয়ার, সেটা আমি এমনও দেখছি যে সাংবাদিকরা তাকে গালাগালি করে, একদম রিসেন্ট কথা বলে, অনেক বড় বড় নায়িকা সাংবাদিকরাই গালাগালি করে, অডিয়েন্সরাই গালাগালি করে। সো আমি চাই না পিঠ পিছিয়ে আমাকে গালাগালি করুক, আমি লাইফে আসলে কী নিয়ে যাবো। আমি সত্যি কথা, এইটা আমি যদি ম্যাক্সিমাম মানুষের কাছে আমার অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়, এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। একদম অনেস্টলি বলি, এখন যারা লিড করা, যাদের নাটক এখন একদিন 1 মিলিয়ন ভিউ হয়, অনেক সাংবাদিক আমি একদম আমার চোখের সামনে, হ্যাঁ, ও একটা অমুক দিয়ে দিল একটা, হ্যাঁ। সো এইটা আমি বিশ্বাস করি যে এই রেশিওটা আমার জন্য হয়তো কম, কারণ আমার সাথে কারো কোনো ঝামেলাই নেই। ওটা হচ্ছে যেহেতু ভয়াল একেবারেই যে আমাদের অগস্টের সিচুয়েশনের পরপরই সেকেন্ড মুভি, এটা দরদের পরে যেটা রিলিজ হয়েছিল, ডেফিনেটলি এটা টাফ একটা টাইম ছিল। তারপরেও 3টা উইক আমরা প্রপারলি চালাতে পেরেছিলাম। এখন 3 শেষে প্রডিউসার খুশি, মানে আমরা খুশি। বাট আমরা চেয়েছিলাম গল্পটা সিনেমা হলে যাক, সিনেমা হলে একটা গল্প যাওয়াটা খুব জরুরি। বাট একটু গুছিয়ে আর একটু প্রমোশন করে সিনেমা হলে যেতে পারলে খুব ভালো হতো। বাট যেটা হয় সব কিছু একটা সিস্টেম আছে, আমরা সিনেমা রিলিজ করার জন্য পরবর্তীতে টাইম পাচ্ছিলাম না, সব স্ক্যাজুয়াল বুক ছিল। সো প্রডিউসার চিন্তা করেছেন, যেহেতু ওনার টাকাটা এখানে লগ্নি করা, উনি চিন্তা করেছেন যে দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম টু রিলিজ। তো সোফার গল্পের অনুযায়ী বা সিনেমা অনুযায়ী, সিনেমা অ্যাজ এ সিনেমা ওটার যে একটা রেসপন্স বা রিপারকাশন, ওটা বেশ ভালো। সো এটা ছিল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেহেতু বিপ্লব ভাইদের সাথে আমার ব্যাক টু ব্যাক আরও 2-একটা কাজ আছে। আমার নেক্সট সিনেমা হচ্ছে ওনার সাথে আলী। সো আমরা চাই নাই যে একটা মানে ভয়ালের যে কনসেপ্টের জায়গা বা একটা সিনেমা রেডি করে সিনেমা ফেলে রাখাও কিন্তু একটা ঝামেলা। কারণ হচ্ছে একটা সিনেমা যখন আপনি রেডি করে বছরকে বছর ফেলে রাখবেন, তখন কিন্তু সেটার ওই যে আমার কাছে মনে হয় যে ওইটার যে প্রেজেন্ট উপযোগিতাটা, মানে প্রেজেন্ট সিচুয়েশনের সাথে ওইটার যে একটা ব্যালেন্স কন্টেন্ট থাকে, ওটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়। এরকম আমরা অনেক সিনেমা দেখেছি যেগুলো হচ্ছে সিনেমার বানানোর অনেক বছর পরে রিলিজ হওয়ার কারণে ওই সিনেমাটার সমসাময়িকতা যেটা বলি ওটা হারাই ফেলে। সো আমরা আসলে ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু 1 বছর হয়ে গেছে সিনেমা শুট করা, এটা রিলিজ দিয়ে দেওয়া উচিত। সো আমরা রিলিজ দিয়ে দিয়েছি।
সিনেমা অনেকে স্বপ্ন দেখে, অনেকে বানানোর মতো মানুষ এখনও আছে, সুন্দর সুন্দর মানে অনেক ট্যালেন্টেড রাইটার আছেন, সুন্দর সুন্দর গল্প আছে। বাট জিনিস হচ্ছে সিনেমা হলে সিনেমা রিলিজের যে প্রসেসটা এটা অনেক টাফ মানে বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং অনেক জায়গায় আমি বলবো যে প্রডিউসারদেরও অনেক ফ্লজ আছে, এবং প্লাস হচ্ছে সিনেমার ডিস্ট্রিবিউশনের যে একটা সিস্টেম এটা টোটাল খুবই ঝামেলা। মানে খুব আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলোই স্মার্ট হতে হবে আমাকে। আমি যদি এক কথায় বলি জিনিসগুলো অনেক ব্যাকডেটেড, মানে এইটা অনেক বড় একটা সিনেমার জন্য ফ্ল। এমনিতেই সিনেমা হল নাই আমাদের, তারপর যে কটা সিনেমা হল আছে ওই সিনেমা হলগুলোতে কিন্তু আপনার সিনেমাটা প্রপারলি যদি আপনি ডিস্ট্রিবিউশন করেন তাহলে প্রপারলি ওটা অ্যাডভার্টাইজ করার দায়িত্বও হয়তো আপনার। এটাই এতটুকু আমি জানি বা এটাই হওয়া উচিত। কিন্তু সেই জায়গা থেকে যদি আপনি জাস্ট নামকা অবস্থায় সিনেমা রিলিজ দিয়ে দেন, যেটা কোনো প্রমোশন নাই, কিছু নাই, প্রডিউসার এন্ড থেকেও নয়, ডিস্ট্রিবিউশন এন্ড থেকেও নয়, তাহলে কিন্তু আসলে অডিয়েন্সের দোষ দিয়ে লাভ নেই অ্যাকচুয়ালি। কারণ আপনি একটা সিনেমা বানানোর পরে আমার কাছে মনে হয় বাংলাদেশে ম্যাক্সিমাম প্রডিউসার যে কনসেপ্টেই আসলে নাই, সেটা হচ্ছে একটা সিনেমা আপনি যদি বানান তার অ্যাটলিস্ট আপনার 1/3 থাকা উচিত সিনেমার প্রমোশনের বাজেট, যেটা ওনারা ভাবেনি না। আপনি যদি মানুষের কাছে আপনার জিনিসটা পৌঁছেই দিতে না পারেন তাহলে মানুষ আসলে সিনেমা হলে কেন যাবে? হ্যাঁ, অনেকে বলতে পারেন আপনি দিন শেষে দেখেন দরদের লাইক ওয়াট একটু মার্কেটিং নিয়ে এদিক ওদিক হচ্ছিল দেখেও কিন্তু একটা ইম্প্যাক্ট ছোটোখাটো হলেও দরদ সিনেমায় পড়েছে, যেটা হয়তো বা আরও অনেক বেশি আর্ন করতে পারতো, সেই জায়গা থেকে একটু কমেছে। বাট তারপরে ইটস এ হিট সিনেমা বিকজ অফ সাকিব ভাই। তো সাকিব ভাই তো ইটসেলফ ইজ এ ব্র্যান্ড, সো ওনার সিনেমার জন্য হয়তো প্রমোশন লাগেও না। কিন্তু যারা যারা আমরা অন্যান্য কন্টেন্ট বানাচ্ছি, তা আমাদেরকে তো আসলে ওই সিনেমার দর্শকদের কাছে জিনিসটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। এখন আমরা যদি বলি সিনেমা হলে অডিয়েন্স আসে না, সেটা আসলে অডিয়েন্সের দোষ দিয়ে লাভ নেই, অডিয়েন্সকে হয়তো আমরা আনতে পারি না। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সিনেমা হওয়ার পাশাপাশি সিনেমার জন্য একটা হ্যান্ডসাম বাজেট রাখা উচিত, সেটা প্রমোশনে, এবং মানুষ যখন রেগুলারলি আসা শুরু করবে মানুষকে আনতে হবে। তো অনেক বছর মানুষ এটার, কারণ দিন শেষে বাংলাদেশে সিনেমার সিচুয়েশনটা আমার কাছে মনে হয় যে ফ্ল্যাকচুয়েটিং, আজকে ভালো আজকে ভালো আজকে ভালো, হঠাৎ করে দেশের পরিস্থিতি খারাপ, আবার সিনেমা নাই, আবার বিশাল একটা গ্যাপ। মানুষ এই যে একটা অভ্যস্ততা তৈরি হয় সিনেমা হলে যাওয়া, সেটা আবার বন্ধ হয়ে যায়, আবার অনেকদিন পর একটা ভালো সিনেমা আসে, আবার একটু একটু যাওয়া শুরু হয়, মানে কনসিস্টেন্সিটা নাই। সো এটা যদি রাখতে হয় আমার কাছে মনে হয় যে রেগুলার বেসিসে সাহস করে হলো সিনেমা রিলিজ দিতে হবে, এবং পাশাপাশি সিনেমাগুলো অডিয়েন্স যাতে আসে সেই প্রমোশনটাও করতে হবে, তাইলে সিনেমা এটার বিষয়ে বলবো। আচ্ছা ফাইন, হ্যাঁ ঢাকা ক্যাপিটালস, যেহেতু ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে অবশ্যই দেখা গেছে আমাদেরকে, আমরা ঢাকা ক্যাপিটালসের ব্র্যান্ড প্রমোটার ছিলাম। ডেফিনেটলি সাকিব ভাইয়ের টিম মেবি ওয়ান অফ দ্য মোস্ট মানে কী বলবো অ্যান্টিসিপেটেড টিম অফ দিস IPL। তো সেই জায়গা থেকে ওই টিমের সাথে মানে থাকতে পারা, এটাও তো আমাদের জন্য অনেক বড় এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার।